নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার, এখন সকাল 10:30টার মতো বাজে। আমি যাচ্ছি আমাদের রুমের এই সামনেই একটা ভেজিটেবল শপ রয়েছে ওখানে। আজকের সকালটা তবে খুবই সুন্দর। একটা ফ্রেশ মর্নিং বলতে যা বোঝায় ঠিক তেমনি, রোদ ঝলমলে নীল আকাশ। এখানকার রাস্তাঘাট এরকমই ফাঁকা, ভিড় খুব একটা চোখে পড়ে না। এই গাড়িগুলোর মধ্যেও কোনো ব্যস্ততা নেই, আর মানুষজন তারা তো খুবই শান্ত প্রকৃতির। কেউ একজন খুব জোরে চিৎকার করে কথা বলছে, এমনটা সচরাচর দেখা যায় না এখানে। চলে এলাম দোকানে। এখান থেকে আলু, পেঁয়াজ আর ডিমটাই নিয়ে যাই। প্রতি সপ্তাহে তো আমরা সেই বড় মার্কেটটাতে যাই বাজার করতে, কিন্তু সেখান থেকে আর আলু পেঁয়াজ বয়ে বয়ে নিয়ে আসি না। অনেকটাই রাস্তা তো, তাই এই সামনের দোকানটা থেকেই কিনে নিই এসব। ভাষা না জানলেও দোকান বাজার করতে খুব একটা সমস্যা হয় না এখানে। কারণ দেখুন, সব জিনিসের দামই এরকম প্ল্যাকার্ডে করে লেখা থাকে। আলু, পেঁয়াজ এরকম পলিথিনে করে প্যাক করা থাকে, যেটা নেবেন একই দাম পড়বে। এই আলু পেঁয়াজের দাম 2500 মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 150 টাকার মতো। আলু পেঁয়াজ তো নিয়ে নিলাম, এবার এখান থেকে ডিমের একটা পাতা নিয়ে পে করে চলুন এবার বাড়ি যাই। আজকে লাঞ্চের জন্য ভাবলাম অনলাইন থেকে কেনা এই ম্যাকারেল মাছটা রান্না করব। ভালো করে ধুয়ে 2 পিস মাছ কেটে নিলাম। তবে আমি আগে কখনো এই মাছটা খাইনি, কিন্তু আমি এখানে আসার আগে ও 2-3 বার কিনেছিল এই মাছটা। বলল দই দিয়ে রান্না করলে নাকি খুব ভালো লাগে খেতে, তাই ভাবলাম আমিও দই দিয়ে রান্নাটা করি আজ। এই যে, প্রথমে তো মাছটাতে নুন তেল মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে তেল গরম করে মাছগুলো দিয়ে একটু অল্প করে ভেজে নেব। এরপর ওই মাছ ভাজা তেলেই এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নেড়ে নেব। তারপর পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর ভালো করে কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে ওতে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এরপর আরও কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটা এইরকম ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপর আর কি, মশলাটা আর একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এই যে দেখুন, মশলাটা সুন্দরভাবে নাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা কাজু, বাদাম, পোস্ত আর মৌরি বাটা। এবার পেস্টটার সাথে পেঁয়াজটাকে ভালো করে কুক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে খুব ভালো করে নেড়ে নেব। আর মশলাটা থেকে এরকম তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেব টক দই। এবার মশলাটার সাথে এই টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। ও হ্যাঁ, নুনটা তো দেওয়াই হয়নি, তো সেটাও এখানে দিয়ে দিলাম। এবার গ্রেভিটা একটু ফুটে আসলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, আর ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর ঢাকনা খুললেই আমাদের দই ম্যাকারেল রেডি। আজকে আমাদের লাঞ্চের মেনুতে এই দই ম্যাকারেলের সাথে ছিল সাদা ভাত, মসুর ডাল আর ফুলকপি ভাজা। লাঞ্চ করেই আমরা এসেছিলাম ইমিগ্রেশন অফিসে। আমরা যেখানে থাকি মানে বুমুন থেকে বাসে করে প্রায় 20 মিনিট লেগেছিল এখানে আসতে। আর এই যে লম্বা হেলানো বিল্ডিংটা দেখছেন, এটাই সেজং ইমিগ্রেশন অফিস। এর আগেও এখানে 2 বার আসতে হয়েছিল, এআরসি কার্ডের জন্য আর এআরসি কার্ডটা এক্সটেনশনের জন্য। এই এআরসি কার্ডটা আমাদের ইন্ডিয়ার আধার কার্ডের মতো, আমাদের মতো ফরেনারদের আইডেন্টিফিকেশন কার্ড। কিন্তু আজ আমরা এসেছিলাম ওর কন্ট্রাক্ট আপডেটের ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে। আসলে কোরিয়াতে ওর কন্ট্রাক্ট 1 ইয়ার এক্সটেনশন হয়েছে, তো সেটা আপডেট করতে হবে কিনা ওটাই জানার ছিল আর কি। কারণ এই কোরিয়ানরা রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে এতটাই পাংচুয়াল, নিয়মের এদিক থেকে ওদিক হলেই ফাইন দিতে হয়।
এই যে চলে এলাম বিল্ডিংটার সেকেন্ড ফ্লোরে। এখানেই মূলত সব কাজকর্মগুলো হয়। আজকে তবে দেখছি খুব ভিড় হয়েছে। যাই হোক, ইনফরমেশন ডেস্কে গিয়ে জিজ্ঞাসা করে দেখি কি বলে। 고객님, 9번 창구로 오십시오. ইমিগ্রেশন অফিসের কাজ তো হয়ে গিয়েছিল, রুম অ্যাড্রেস আপডেট না করলেও চলবে এমনটাই বললো ওখানে। তবে এখন আমরা হাঁটছি জংনো জুয়েলারি শপিং স্ট্রিটে। ইমিগ্রেশন অফিস থেকে প্রায় 5 মিনিট হেঁটে এলেই এই জুয়েলারি স্ট্রিটটা পড়ে। রাস্তার এই লেফট সাইড বরাবর লাইন দিয়ে প্রায় 3000-এর মতো জুয়েলারি শপ রয়েছে এখানে। সামনেই আমাদের অ্যানিভার্সারি রয়েছে, আর ওর ইচ্ছে ছিল আমাকে একটা কোরিয়ান গোল্ড গিফট করার। তো চলুন এবার দোকানে গিয়ে দেখি কোনটা পছন্দ হয়। সত্যি দেখুন, যত সামনের দিকে হেঁটে চলেছি সোনার দোকান যেন আর শেষই হচ্ছে না। কিন্তু মুশকিলটা আসলে কি জানেন তো, একসাথে এত সোনার দোকান পেলে যা হয় আর কি, প্রত্যেকটা দোকানেই ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করছে। যাই হোক, দুজনে মিলে ঠিক করলাম একটা গোল্ড রিং নেব এখান থেকে। জানেন তো এই কোরিয়াতে 14K, 18K আর 24K গোল্ড পাওয়া যায়। তবে আমাদের ইন্ডিয়াতে 22K হলমার্ক গোল্ডে 916 মিলিগ্রাম সোনা থাকে। কিন্তু এখানে দেখছি 24K হলমার্ক গোল্ডে 995 মিলিগ্রাম সোনা রয়েছে। মানে এখানকার জুয়েলারিগুলো অনেক বেশি পিওর, খাদ কম থাকে আর কি। আজ তবে সোনার দাম এখানে কলকাতার থেকে প্রায় 2-3 হাজার টাকা কম দেখলাম, যদিও মেকিং চার্জ এখানে অনেকটাই বেশি পড়ে। প্রথমে দেখে ভেবেছিলাম প্রতিটি সোনার দোকান বোধহয় একজন ওনারের, কিন্তু পরে বুঝলাম ঠিক তা নয়। একটা বড় দোকানের মধ্যে অনেক যে ছোট ছোট দোকান রয়েছে, তাদের প্রত্যেকেরই ওনার আলাদা আলাদা। মানে একটা ছাদের তলায় অনেকেই তাদের সোনার দোকান নিয়ে বসেছেন। আগের 2-3টে দোকানে আংটি পছন্দ হয়েছিল, কিন্তু আমার আঙুলের সাইজ থেকে একটু বড় হয়ে যাচ্ছিল। ওনারা বলেছিলেন অর্ডার দিতে হবে, তাহলে 10 দিনের মধ্যে বানিয়ে দেবেন। কিন্তু আমাদের অ্যানিভার্সারি তো সামনেই ছিল, অর্ডার দিতে গেলে একটু দেরি হয়ে যাবে। তবে এই দোকানটা থেকে একটা রিং আমাদের খুব পছন্দ হয়েছিল, যেটা আমার আঙুলেও ঠিকঠাক হয়ে গেছিলো। ব্যাস আর কি, এটাই নিয়ে নিলাম। এই আংটিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। অ্যানিভার্সারি গিফট তো পেয়ে গেলাম, চলুন এবার বাড়ি ফিরে যাই। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।